নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। একটা ভুল ফোন নম্বর, সেখান থেকে বা একটা ভুল ফোন কল, যেটাকে আমরা অনেক সময় আমাদের হয়েই থাকে যে কোনো একটা ভুল জায়গায় ফোন চলে গেল বা কোনো একটা ভুল জায়গা থেকে ফোন চলে এলো, সেটা যে কিভাবে একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে সেই নিয়েই বেলাইন ছবির গল্প। আগামী 29শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেলাইন। আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের জুম টিওগ্রাফি ক্যাফেতে। এখানে রয়েছে বেলাইনের সমস্ত কলাকুশলীরা। আসুন তাদের সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব বেলাইনের কিছু মিষ্টি দুষ্টু মুহূর্ত। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি বেলাইনের সমস্ত কলাকুশলীদের, পুরো ভরা সংসার যাকে বলে। কারোর নাম আলাদা করে আমি বলছি না, সবার মুখ থেকেই আপনারা নামটা শুনে নেবেন। একটু দর্শকদের জন্য সবার নামটা যদি একটু বলেন। শ্রেয়া, শ্রমিক, তথাগত, সন্দীপ, সায়ন। আমার নামটা ভুলে গেছি, কিন্তু কখনো ভুলতে পারি এরকম একটা কেওটিক বিষয়। তার মধ্যে থেকেই আমরা কিন্তু শুনে নেব বেলাইনের ছবির কিছু টুকরো টুকরো স্মৃতি কলাকুশলীদের মুখ থেকে। শ্রমিকদা, তোমার কাছে যাব। এইরকম একটা ছবি, এরকম একটা গল্প, ভাবনাটা কোথায়? ছবিটা একাকিত্ব নিয়ে, অনেকটা ফিল্মের অনেকটা জুড়েই এই বিষয়টা লিউর করেছি আমি, একাকিত্ব ব্যাপারটা। এটা ভাবনাটা এসছেও একাকিত্ব নিয়ে। মানে আমি অনেক বছর আগে 2012-তে আমার প্রথম একটা শর্ট ফিল্ম বানাই, সেটার বিষয়েও একাকিত্ব নিয়ে। কিন্তু একাকিত্ব যতটা বোরিং বলে আমরা ভাবি, ততটা বোরিং নয়। একাকিত্বের মধ্যে অনেক মজা রয়েছে, অনেক থ্রিল রয়েছে, অনেক ভয় লুকিয়ে রয়েছে, অনেক সাসপেন্স লুকিয়ে রয়েছে। তো সেইগুলোকে আমি পোর্ট্রে করার চেষ্টা করছি। তো এটা যে হঠাৎ করে আমার মাথায় এসছে একটা গল্প, এরকমটা নয়। মানে অনেক দিন ধরে ওই একাকিত্ব ব্যাপারটাকে আর কিভাবে দেখানো যায় সেটা আমার ভেতরে চলছিল। সেই কারণে মানে আজকে ফিল্মটা বেরোচ্ছে, কিন্তু ফিল্মটা স্ক্রিপ্ট তো লিখেছি আমি 2015-তে। শ্রমিক একাকিত্ব নিয়ে কাটাচ্ছিল, সব একাকিত্বের মধ্যে ছিল, তারপরে বেলাইন বেরিয়েছে। তো এটাই বলতে চাইছিল। এই ছবির যে কলাকুশলী রয়েছে, শ্রেয়াদি, তথাগতরা, পরাণ বন্দ্যোপাধ্যায়, সব এই এক একটা ছবির যে ক্যারেক্টার, সেটা তো খুব মনস্করী, খুব একাকিত্বেই ভাবতে হয়। আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা কোনটার সাথে বা কোন মানুষটার সাথে ভালো যাবে। তো তুমি এই যে ক্যারেক্টারগুলো চুজ করেছো, সেটা কি এইভাবেই, মানে এক একজনের ক্ষেত্রে এক একজন, এটা কি প্রথম থেকেই চুজ করা যে আমি এর জন্য একেই নেব, এর জন্য একেই নেব? না, সেরকমটা ঠিক নয়। মানে এর পিছনে একটা প্রসেস থাকে, যাকে কাস্টিং বলি আমরা। এই কাস্টিংয়ের পিছনে আরেকটা প্রসেস থাকে, যেটাকে বলি অডিশন, যেটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের এখানে খুব কম হয়, অডিশন কম হয়। তো আমরা বেসিক্যালি কিছু চরিত্র আমি যখন লিখছি তখন তাদের মাথায় রেখেই লিখেছি। কিন্তু এই শ্রেয়া এবং তথাগত, এই দুটো চরিত্র আমরা অনেক অডিশন নিয়েছি। মানে আমি নাম্বারগুলো বলছি না, কিন্তু অনেক অডিশন নিয়ে দুজনের পারফরমেন্স দেখে এদের দুজনকে চুজ করেছি। পরাণ বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ছিলেন আমার মাথায়, সায়ন প্রথম থেকেই ছিল আমার মাথায়, সন্দীপ পরে যখন লেখা হয়ে গেছে তখন ধীরে ধীরে আমার মাথায় এসছে। কিন্তু এই দুজন, শ্রেয়া এবং তথাগত, এরা আর বাকিদের সঙ্গে লাইন দিতে হয়নি, সবাইকে সময় বলা ছিল। মানে পরপর এসেছিল, প্রচুর অডিশন দিতে এসেছিল। তাদের মধ্যে থেকেই এরা দুজনে অসম্ভব ভালো পারফর্ম করে অডিশনে। তারপরে আমরা ওয়ার্কশপ করি এবং এইভাবেই চরিত্রগুলো তৈরি হয়। আমি এবার বাকিদের কাছে যাব। ছবিটা নিয়ে, তোমাদের চরিত্রটা নিয়ে যদি একটু কিছু। আমাকে বলেছে কিছু বলতে না। একদম আমারও তাই, একই। আমি বললে হয়ে যাবে। আবার আমি রিপিট করব, আমার একটা স্পোর্টসের চরিত্র, খেলোয়াড়ের চরিত্র, স্পোর্টসম্যান। এটা বলা উচিত, স্পোর্টসম্যানের চরিত্র। সেই স্পোর্টসম্যানটা লুডো খেলে, লুডো প্লেয়ারের চরিত্র। বিপক্ষে কি আছে? পরান্দার সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ, অন্যরকম। না, আমারটাও পুরোটাই পরান্দার সাথে, কিন্তু আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, ওরটা যেরকম আমি সত্যি বারণ করেছি, কারণ ওর চরিত্রটা প্রকাশ পেলে কিন্তু মুশকিল। তাহলে সিনেমা হলে লোকে গিয়ে মজা পাবে। তথাগত
কিছু বলে হালকা করে কি বলবো, দুটো ঘরের গল্প তো, একটা ঘরে আমি আছি। টক্সিক হাজবেন্ড ও বলে দিয়েছে হ্যাঁ টক্সিক হাজবেন্ড মানে দেখে বোঝা যাচ্ছে, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে অতটুকুই বলা যাবে, মানে কিছুই বলা যাবে না, আর কিছু কিছু না তাহলে না মানে মানুষ যে সিনেমা হলে গিয়ে দেখবে না কৌতূহলটা নষ্ট হয়ে যাবে। ওরা বলতে চাইছে একটা কিছু দাও এলিমেন্ট যাতে মানে সুবিধা হয়। ওই তো টক্সিক বললো তো, একটা টক্সিক টক্সিক হাজবেন্ড এরকম একটা চরিত্র। শ্রেয়া অনেক কিছু বলতে পারে। শ্রেয়া বলতে পারে, শ্রেয়াদির শ্রেয়া সাথে বলতে কথা হয়েছে, তাও শ্রেয়াদি বলো। এই চরিত্রটি একটি মেয়ে এবং খুবই সাবমিসিভ বাই নেচার, এবং তার একটা ফোন কলে ওই বয়স্ক যে ভদ্রলোক একটা রং নাম্বারে তার সাথে যোগাযোগ হয় এবং সে এই ছেলেটির সাথে থাকে, এইটুকুই। আচ্ছা, এইখানে একটা অনেকটা বলে ফোন দিয়েছে। অনেকটাই বলে দিয়েছে, অনেকটাই বলে দিয়েছে। সবাই আলাদা আলাদা অনেক কিছু বলেছে। না আমি একটু ছোট্ট করে বলি, হ্যাঁ চরিত্রগুলো সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলে দিই যে এরা দুজন একসাথে থাকে। এবার সিনেমাটা দেখতে হবে একসাথে থাকে তার মানেটা জানার জন্য। এদের দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক, সেই গভীর সম্পর্কে ভালোও আছে খারাপও আছে। এটাও এরও লেয়ারগুলো জানতে হবে সিনেমাটা দেখে। আর এদেরকে কিভাবে আবিষ্কার করছে পরাণ বন্দ্যোপাধ্যায় সেটা একটা মজাদার ব্যাপার, এটাও জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। আচ্ছা, তো আমি তুমি একটা কথা actually- বললে হ্যাঁ। একসাথে থাকে, তো আমরা কি বাইরে থাকি? এইটা তো বললে অনেক কিছু বেরিয়ে যাবে। না আমি তো একসাথে থাকি না, হ্যাঁ আমরা খেলামেলা দেখা হয়। হ্যাঁ, কিছুই বলবে না, মানে ঠিকই করে রেখেছে। না ওরা দুটো না একটা জিনিস বলছি, যেটুকু ওরা ট্রেলারে দুজন- দেখা গেছে ওইটুকুই আমরা বলতে পারবো। না, না। তাই আসলে। হ্যাঁ। সে তো আমাকে তো ট্রেলারে দেখাও যাচ্ছে না, কিন্তু তাও শ্রমিক বলে যাচ্ছে বলতে না। তো ওরা দুজন একসাথে থাকে, আমরা দুজন পরান্দার সাথে থাকি, এইটুকু তোমাদের। হ্যাঁ মাঝে মাঝে থাকে। মাঝে আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ট্রেলারে একটা ফোন নম্বর, একটা বা ভুল ফোন যেটাকে আমরা বলছি বে লাইন, সেখান থেকে একজন সাধারণ মানুষের জীবন পুরো বদলে গেল। তোমাদের জীবনে এরকম কোনো ফোন? এইরকম কোনো ওই যে তুই ক্রেডিট কার্ডে টাকা দিতে পারিস আসলে ভাই না, বা জীবন এরকম কোনো রং নাম্বার? কি প্রশ্নটা যেটা করছে একটু ক্ল্যারিফাই করে দাও। মানে আমি বলতে চাইছি যে মানে ফোন এসে কিরকম জীবন পাল্টানোর কথা বলছো? যে কোনো ভাবে হতে পারে, ভালো খারাপ, Anytime. কোনো আরে কাজে ফোন এসে কিছুই পাল্টে হতে গেল। পারে। হ্যাঁ, সেরকম হয়। সেটা তো বেলাইনের ফোন না, বেলাইনের ফোন সেটা তো না, সেটাই তো ইন্টেনশনাল। তোদের intentional। এরকম বা জামতারা কল, হ্যাঁ, জামতারা কল, জামতারা কল কিন্তু মানুষের হ্যাঁ, জীবন জামতারা change কল করে সবারই দেয়। এসছে, কোনো না সবার জীবনই চেঞ্জ করে দেয়। কিছু মানুষ সচেতন হয়ে যায় যে এরকম কল থেকে বেঁচে থাকতে হবে, আর কিছু মানুষ টাকা হারায়। না আমি বলবো যে না, হ্যাঁ। কোনোভাবেই আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। ব্যাংক থেকে বলুক, পোস্ট অফিস থেকে বলুক, ইলেকট্রিক বিল, আপনার লাইন কেটে দেবে, ফোনের লাইন কেটে দেবে, এরকম সমস্ত এখন আছে। এখন রেকর্ডেড ভয়েসও বাজিয়ে বলছে যে আমরা ইলেকট্রিক অফিস থেকে বলছি, বা এটা সচেতন কোনো রকম পার্সোনাল ইনফরমেশন আপনারা শেয়ার করবেন না। কারণ যদি সত্যি ব্যাংক থেকে ফোন হয় বা ইলেকট্রিক অফিস থেকে হয়, কেউ এভাবে ফোন করে আপনার পার্সোনাল ইনফরমেশন, এই বেলাইনগুলো মারাত্মক। হ্যাঁ এই বেলাইন থেকে বেঁচে রাখবেন। হ্যাঁ, এরকম বেলাইন আমার একটা ফোন হয়েছিল যখন আমার ব্যাংক ব্যালেন্স 70 টাকা ছিল, তাই আমার কোনো চাপ হয়নি। তাকে ওকে তারপরে টাকা ফেরত দিয়েছিল। ও নেই, নিতেই পারেনি, বলে না ঠিক আছে রেখে দিন। ঠিক আছে। এখানে যেরকম মানে হাসি ঠাট্টা মজা, শুটিং ফ্লোরের কিছু এক্সপেরিয়েন্স করো, যে কিরকম ভাবে মজা করে শুটিং করেছো? না শ্রমিকের সঙ্গে শুটিং হয়েছে? শ্রমিকের সঙ্গে কাজ করাটা অনবদ্য অভিজ্ঞতা। কারণ আমি বলবো ও তো খুব ভালো একজন অ্যাক্টর। তো যখন একজন ডিরেক্টর খুব ভালো অ্যাক্টর হয় তখন অ্যাক্টরসদের খুব সুবিধা হয়। তো সেখান থেকে মজা ঠাট্টা করতে করতে ঝামেলাহীন, মানে ও বলে দেয় যে কীরকম করতে হবে, অ্যাক্টরসরা সেরকমভাবে করে আর পারফর্ম করে। আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, বাকিদের ক্ষেত্রে আমার মনে হয় তাই হয়ে থাকে। তো ও জানে খুব শর্টেড যে ও কী চায়, তো সেটা সব থেকে শায়নদা? আমার তো খুব অল্প দিনের কাজ ছিল, তো খুব মজা করেই করেছি আমরা, খুব আড্ডা ফাড্ডায় জমে গেছি, প্রচুর আড্ডা হয়েছে। হ্যাঁ মানে আমার মেকআপ রুমে বেশি আমাদের খেলাধুলা হয়েছে পরান্দার সাথে। পরান্দা মানে হচ্ছে একটা গল্প দাদুর আসর বসে যায়। একদম, একদম। এবং সেই সমস্ত গল্পগুলো আমার মনে হয় যে প্রিজার্ভ করার মতো। পরান্দা যত মানুষের সাথে শেয়ার করবে, যে লোককথা হয় না, বা লোকগান, প্রচলিত গান মুখে মুখে ফেরে, মুখে মুখে ফেরে। কে বলেছে সেটা জানি না, তো ওই গল্পগুলো ওরকমই জনান্তিকা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরকম দারুণ অভিজ্ঞতা। সবচেয়ে মানে শ্রেয়া বলতে পারবো, শ্রেয়াকে অনেক কিছু করতে হয়েছে,
বল মানে তুই বল। গড়াগড়ি খাওয়া, নাচা, জলে ভেজা, কেক মাখা, লাফানো ঝাপানো সব। কেক মাখানো। জন্মদিন ছিল না? হ্যাঁ হ্যাঁ জন্মদিন ছিল আমার শুটের মধ্যে একদিন। তো জন্মদিনে জেনারেলি কাজ করি না, বাড়িতে থাকি। এই শ্যুটটায় একটা খুবই ডায়ার কন্ডিশনের মধ্যে পড়ে গিয়ে আমাদের ওই দিন শ্যুটটা ফাইনালি করলাম। কিন্তু সেই দিন স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধবরা ছিল সেটে। সেদিন আমি একাধিক কেক কেটেছি এবং মানে এখনো খুবই- টেস্ট পাচ্ছে। একদমই এই সায়নও চলে এসেছিলি সেদিন। আমার তো শুট ছিল। ও সেদিন তো তোর শর্ট ছিল, রাইট। সেদিন সায়নদার শুটিং ছিল, আমার হওয়ার কথা ছিল না, বাট আই হ্যাঁ ওয়াজ দেয়ার। রাইট। এবং একটা মানে অদ্ভুত সিন শুট করার পর তারপর বন্ধু বান্ধবরা এসেছিল বাইরে থেকে, তারপর ফ্লোরের মধ্যে খেলাধুলো করেছি আমরা। উই ওয়ার লাইক লাইক কি বলবো মানে একদম কেজি 1 কেজি 2 মতো আমরা লাফিয়ে বেডরুমে জলকেলি, খাটের তলায় জল ঢুকে গেছিল, সেখান থেকে চেয়ার ফেরত। দোল খেলছিল প্রায়। না লিটারালি এটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন আমি কেন বলছি যে বেডরুমে জলকেলি। এই পুরো সিনেমাটা, পুরো শুটিং অনেকটা লম্বা প্রসেস। তার আগে সুমিত্রা বলছিল যে স্ক্রিপ্ট লেখা তারও আগে থেকে, তারপর তোমাদের শ্রেয়াদির সঙ্গে কথা হচ্ছিল যে শুটিং হয়েছে অনেকটাই আগে, ছবিটা এখন বেরোচ্ছে। এই ছবির এমন কিছু মুহূর্ত যেটা সবসময় তোমাদের সঙ্গে থেকে যাবে, এক এক করে বলতে চাই। না আমার জন্য তো পরান্দার সঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা এবং ওরকম একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ অনেকের কাছে যে এরকম একটা চরিত্রে আমাকে ভেবেছে। এবং আবারও বলছি আনসার, ওই জন্য বলতে পারছি না। তো থ্যাংক ইউ সো মাচ Shomik for giving me this opportunity to work with him. Pleasure was mine. With the legend. He's a legend, living legend. একদম। তো এবং পুরো এন্টায়ার কাস্ট এন্ড ক্রু সবার সঙ্গে কাজ করতে পেরে শ্যামলাকে তো অনেকদিন আগে দেখিনি। শ্যামলাকে চেনে না এমন কেউ নেই। না আছে। না, এই দিকটা আরে চিনি না, শাহরুখ চিনি না। তুই ইয়াশরা চিনি না। কারণ তুই চিনি না আমাকে। So bad. ইয়া ম্যান। বল তুই বল। না আমার তো এমনি খুব ভালো অভিজ্ঞতা। তো আমার মনে আছে আমাদের একবার বৃষ্টির জন্য শুটিং ক্যান্সেল হয়ে যায়। একটা বাজারের দৃশ্য ছিল, তারপর যেটা হয় বাজার ক্রিয়েট করা হয়। তো সেইটা দারুণ অভিজ্ঞতা যে একটা বাজার ক্রিয়েট করা হচ্ছে, ওখানে আদতে কেউ মানে অ্যাক্টর নয় কিন্তু মানে কিন্তু তাদেরকে সত্যি মনে হচ্ছে যে ওটা বাজার। হ্যাঁ ওটা একটা অদ্ভুত। এবার বাজার যেহেতু আমার ব্যক্তিগত খুব পছন্দের জায়গা, আমাকে রোজ যেতে হয়। আমি খুব ক্রিটিক্যালি দেখছিলাম, হ্যাঁ মানে মোটামুটি রোজ যাই, রোজ যাওয়া সম্ভব নয়, কাজকর্ম থাকে, কিন্তু বাজারের দায়িত্ব বাড়ির আমার। তো তখন আমি খুব ক্রিটিক্যালি দেখছিলাম যে বাজারটা ঠিক হয়েছে তো, সবজিগুলোকে প্রপস মনে হচ্ছে, সবজি আলাকে অ্যাক্টর, কিন্তু এত অথেন্টিক হয়েছে আমি বলে দিলাম বলে, নাহলে মনে হতো এই বাজারটা কোথায়। না সব থেকে বড় ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং তার মধ্যে শুটটা করা। সন্দীপ সম্পর্কে কিছু বলা হচ্ছিল না, এখন বলে দিই। সন্দীপকে ওই বাজারে দেখা যাবে, ও যেহেতু বাজার বললো তাই ব্যাস, আর বেশি না। আর বেশি কিছু না। আর এবার আর বৃষ্টি হওয়ার ফলে ভালো হয়েছে যে প্রোডাকশন ম্যানেজার এনেছিল সবজিটা গতকাল মানে আগের দিন রাতে, তারপর তাজা হয়ে গেছে। জল পড়ে গেছে, তাজা তাজা লাগছিল। বৃষ্টি এসে সবজি তুই বল। হ্যাঁ এই পুরো চরিত্রটাই একটা অদ্ভুত চরিত্র এবং এই চরিত্রটা করতে পারাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো এই চরিত্রের যে জার্নিটা ওটাই প্রচন্ড মনে থাকবে আমার ক্ষেত্রে। মানে বেলাইন আমার ক্ষেত্রে একটা জার্নি, একটা স্বপ্ন পূরণ বলা যায়। কারণ কত বছর আগে তো লেখা, এবং এই প্রত্যেক কটা মানুষ যারা আমার সঙ্গে জড়িয়ে গেছে, এখানে যারা আছে, এখানে যারা নেই, মানে প্রত্যেক কটা বিভাগের আর্ট ডিরেকশন, ক্যামেরা, লাইটিং, সবাই একসাথে স্বপ্ন দেখেছি বলে আমার মনে হয়। এবং সবাই মিলে এটাকে, এই যে জার্নিটা এই তৈরি করা এবং 29শে মার্চ যে রিলিজ হচ্ছে, এই গোটা জার্নিটা, এই তোমরা যে আমাদের সঙ্গে জুড়ে গেছো আজকে, তো এই গোটা জার্নিটা না, কোথাও কোনো একটা ঘটনাকে আমি আলাদা করে বলবো না, এই গোটা জার্নিটা আমার কাছে খুব স্পেশাল। এবং তুমি মানুষটা স্পেশাল। এই জার্নিটা আমার কাছে খুব স্পেশাল, এই মানুষগুলো আমার কাছে খুব স্পেশাল। তো এটা আমার সারা জীবন মনে থাকবে, প্রত্যেকটা ডিটেলস মনে থাকবে। আগেন আমি তথাগত সুমিত্রা ওদের কথা নিয়েই বলছি যে কয়েকটা কাজ খুব সবাই যদি সিঙ্কড থাকে এবং সবাই যদি তাদের ম্যাক্সিমাম যেটা তারা ওই পর্যন্ত ম্যাক্সিমাম ভেবেছে সেটাকে ক্রস করে যায় একসাথে, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা মানুষ, তাহলে যে
যে কাজটা হয়, প্রি প্রোডাকশন এত ভালো, পোস্ট প্রোডাকশন এত ভালো, এবং শুটিংটা, তো সেই কারণেই আমার পুরো কাজটার যে একটা ইন্টেন্স অ্যামাউন্ট অফ কি বলবো মানে টুগেদারনেস ছিল, সেইটা খুবই ওয়ার্ক করেছে আমার জন্য। যে কারণে আমি তোমার সাথে একটু আড্ডা হচ্ছিল যে কয়েকটা কাজ একদমই বাকিদের থেকে তুমি আলাদা করতে পারবে, তো ওইরকম একটা আলাদা সেক্টর, তো দিস ইজ ভেরি স্পেশাল। না, আরেকটা কথা ছোট্ট করে বলবো, এখন যে বাংলা ছবি হচ্ছে তার থেকে যেন এই বাংলা ছবিটা আলাদা। আমার পরের প্রশ্ন এটাই ছিল, কারণ ইউথ ওরিয়েন্টেড, আমি বলবো যে নতুন রকম কনসেপ্ট নিয়ে শ্রমিক ভেবেছে, এবং যারা আজকে আমরা বলি যে বাংলা ছবি যেটা হচ্ছে অন্য রকমের ছবি, একই রকম ছবি হচ্ছে, তো এটা নতুন রকম একটা ছবি। এবং দর্শকদের কাছে আমি একটা কথাই বলবো যে 29 তারিখ হলে গিয়ে ছবিটা দেখবেন এবং সাপোর্ট করবেন বাংলা ছবিকে। কারণ নতুন রকম ছবি যারা করছে, যারা শ্রমিকের মতো ফিল্ম মেকার্স আছে, যারা আজকে ইউথ ওরিয়েন্টেড ছবি বানাচ্ছে, যারা নতুন প্রজন্মের জন্য ছবি বানাচ্ছে, তাদেরকে ওই সাহসটা দেওয়াটা দরকার যাতে তারা আরো ভালো ভালো কাজ করতে পারে। এরকম হয়, অনেক কিছু বেলাইন হয়, ফোন আসে, বেলাইনে পড়ে যায়, সেখানে অনেক কিছু খেলাধুলা হয়, সবকিছু হয়, এরকম চলতে থাকবে, এগুলোর মাঝখানে হবে, অসুবিধা কিছু। একটা কথা কিন্তু মানে বাংলা ছবি এখন যাই বেরোচ্ছে সবকিছু, একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে বাংলা ছবির পাশে দাঁড়ানো। তোমাদের কাছে এই কথাটার মানে কি, বাংলা ছবির পাশে দাঁড়ানো এই বিষয় কি? মানে এত কিছু হচ্ছে এটা নিয়ে, একটা অন্য ধরনের একদম মাত্রার বাংলা ছবির পাশে দাঁড়ানো এই কথাটা শুনলে সবার আগে যেটা মাথায় আসে পাশে কেউ নেই, এটা যে এইটাই আমার কাছে একমাত্র মেসেজ পৌঁছয়। এবং এই বার্তাটা আমার মনে হয় বাকি বাইরে থেকে যারা দেখছে আমাদের ইন্ডাস্ট্রিকে, তাদের কাছেও এই বার্তাটাই পৌঁছয় যে বাংলা ছবির বোধহয় পাশে বাঙালিরা নেই। যেরকম বাইরের শহর থেকে যদি কেউ কলকাতায় এসে ট্যাক্সির উপর বারবার লেখা থাকে যে নো রিফিউজাল, তার মানে বুঝতে হবে যেখানে সবাই রিফিউজাল হয়, সবাই রিফিউজ করে, এটা আদতে হয়। হ্যাঁ একদম। আমার মনে হয় যে বাংলা ছবি দেখুন এবং ক্রিটিসাইজ করুন। অ্যাকচুয়ালি বাংলা ছবি গেছে হচ্ছে ভোগে, তার একটা কারণ হচ্ছে এটা নিয়ে মানে লোকে ক্রিটিসিজম নিতে পারে না, তো ক্রিটিসিজম নিতে পারে না বলে আলোচনা বন্ধ হয়ে গেছে। এবং আলোচনা বন্ধ হয় কি হয়েছে, বাংলা ছবির পাশ থেকেই সবাই সরে গেছে যে কি দেখবো, হয় আমাকে দেখে খারাপ লাগলে মুখ বুঝে থাকতে হবে। এবং যারাও বানাচ্ছেন তারাও কি করছে, নিজেদের একটা জগতের মধ্যে রয়েছে, বন্ধু বান্ধব মিডিয়া, মানে তাদের পরিচিত বন্ধু বান্ধবের মিডিয়া, এইসবের মধ্যে সাকসেস পার্টি এসব হয়ে যাচ্ছে। বাকি দর্শকের কি গেল আসলো কেউ বদার্ড নয় এটাতে। তো আমি বলবো যে আমাদের এই ছবিটা দেখুন, দেখে ক্রিটিসাইজ করুন, আলোচনা করুন, মানে ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলেও প্রচন্ড খারাপ বলুন। সৌমিককে আমি চিনি যতদূর, সৌমিক ক্রিটিসিজম নিতে পারে, একদম 100%, আমারও অ্যাকসেপ্ট করবে। কিন্তু এই রকম ছবি যে একটা অন্যরকম ছবি চেষ্টা করেছে বানানো, এই রকম ফেসকেই কাস্ট করা হয় না, মানে পরান্দার আমরা যৌবন দেখতে পাই না, সিনেমায় ডকুমেন্টেড নয়। তো সেরকম একটা মানুষকে পরবর্তীকালে ভেবেছে, কিন্তু তাও মানে দাদু ছাড়া তাকে কেউ খুব একটা কিছু ভাবে। তো সেক্ষেত্রে এরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলারের অন্যরকম ভেবেছে, বা সেক্ষেত্রে তথাগত এবং শ্রেয়াও কিন্তু একটা অন্যরকম ফেস বাংলা ছবির ক্ষেত্রে। তো আমি বলবো যে এরকম একটা ছবি আপনারা দেখুন, পরে বলবেন না যে অন্যরকম ছবি হয় না, আমাদের ছবিতে কোনো গোয়েন্দা নেই, আমাদের ছবিতে কোনো গোয়েন্দা নেই। আপনারা রিভিউ করুন। আমি তো যারা রিভিউয়ার রয়েছে আমি দেখলাম কেউ রিভিউ করেনি, আমাদের সব বন্ধু বান্ধব। তো আমি বলবো ভাই তোমরা করো, রিভিউ করো, এটা মানে ট্রেলার রিভিউ করা উচিত, এবং ছবিটা দেখেও রিভিউ করো, আমাদের যা মনে হয় তারা বলতে খারাপ, মানে খারাপ লাগবে, খারাপ রিভিউ করো, বাট প্লিজ আলোচনা করো। হ্যাঁ, বড় পর্দার জন্য তৈরি হয়েছে ছবিটা, বড় পর্দায় দেখা উচিত, বড় পর্দা এবং সারাউন্ড সাউন্ড এ শোনা উচিত, এরকমভাবেই ছবিটা তৈরি হয়েছে। এবার আমি চাই যে মানুষজন দেখুক, বড় পর্দায় দেখুক, যার খারাপ লাগবে সে খারাপটা বলবে, যাতে আমরা আরো ভালো তৈরি করতে পারি। হ্যাঁ, আর যার ভালো লাগবে সে ছড়িয়ে দেবে কথাটা, তার বন্ধুরা যারা লাইক মাইন্ডেড পিপল তারা গিয়ে ছবিটা দেখবে। এটাই কাম্য, আর কিছু না। মানে আমরা বড় পর্দার জন্য ছবিটা তৈরি করেছি, ওটিটির জন্য অপেক্ষা না করে বড় পর্দায় দেখি, মন খুলে এটা নিয়ে ক্রিটিসাইজ করুন। একদম, আমি রাজি আছি। আর ও বললো গোয়েন্দা নেই, আমি বলবো দর্শক গোয়েন্দা। এটা গল্প জুড়ে প্রচুর হিন্ট রয়েছে, যদি সেই আপনাকে সলভ করতে হবে। হ্যাঁ, আপনাকে সলভ করতে হবে। সিনেমা শেষের আগে সলিউশনটা আপনার মাথায় চলে এলে আপনি বেস্ট গোয়েন্দা। এবং একটা জিনিস বলে দাও, সিনেমাটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে। হ্যাঁ, মাঝখানে সিনেমা তো প্রথম থেকেই দেখতে হয়। হ্যাঁ, দেখতে হয়। অনেক মানুষ তারকে দর্শকদের ধরি না।
হ্যাঁ, তবে এইটা বলতে পারি, আমরা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করি, আমরা সেই ধরনের একটা সিনেমা তৈরি করার চেষ্টা করেছি, যে সিনেমাটা আমাদের ভালো লাগবে। আমাদের দেখে ভালো লাগতো হ্যাঁ। যদি এরকম আমরা পার্ট নাও করতাম, হ্যাঁ, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে এই ধরনের একটা বাকি ছবি। যারা সবাই বলেছে তাই সেটাই সেম। সবশেষে দর্শকদের জন্য কবে সিনেমাটা আসছে এবং কিছু বলার থাকলে আর বলে ভালো সবাই মিলে আমরা 29শে মার্চ নানান হলে, অনেক হলে বাংলা। বেরোচ্ছে, বেলাইন বেরোচ্ছে। তো 29শে মার্চ হলে বেরোচ্ছে, সবাইকে 29শে মার্চই যেতে হবে এরকম ব্যাপার না। তারপরের দিন তবে প্রথম সপ্তাহের মধ্যে যদি সবাই দেখে নেন না, তাহলে দেখবেন আরো লোক তারপরে সপ্তাহে যাবে। আমি তো বলবো সোমবার, মঙ্গলবার, বুধবার ওগুলোতে আরো বেশি লোক এলে আরো ভালো। না, আমরা বললে যাবে না, তারা ফ্রি থাকলে যাবে, হ্যাঁ। কিন্তু আমরা রিকোয়েস্ট করছি। আমরা রিকোয়েস্ট করি সবান্ধবে যান, গিয়ে দেখুন এবং কেমন লাগছে সেটা জানানো আমাদের। আমাদেরকে জানাবেন। আর ওই IMDb রেটিং, হ্যাঁ। মাইশো রেটিং ওগুলো দেখবেন, এইগুলো দেবেন, কারণ এখন অনেকেই সিনেমা দেখতে যাওয়ার আগে রিভিউটা একবার চেক করে হ্যাঁ। যে সাধারণ মানুষের কেমন লাগছে। আমি ওই বললাম যে অনেস্ট রিভিউ করুন, একদম খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে বা সমালোচনাটা করুন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলোচনা করুন, আর খারাপ লাগলে সমালোচনা। আমরা কথা বলে নিলাম বেলাইনের সমস্ত কলাকুশলীদের সঙ্গে। উপস্থিত ছিল শ্রেয়া ভট্টাচার্য, তথাগত মুখার্জি, ডিরেক্টর শ্রমিক রায় চৌধুরী। আপনারা জানলেনই ছবির গল্প কিন্তু অনেকটা আলাদা, অন্যান্য অনেক ছবির থেকে অনেকটা আলাদা। মুক্তি পাচ্ছে 29শে মার্চ। আপনাদের যেতে হবে হলে এবং হলে গিয়ে ছবিটা দেখতে হবে।